হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে প্রিলিউডস কবিতাটার যে আমি কন্টিনিউ করছিলাম টি এস এলিয়টের লেখা, সেটার যে থার্ড স্ট্যান্জা আর ফোর্থ স্ট্যান্জা বা থার্ড প্রিলিউড আর ফোর্থ প্রিলিউড যেটা রয়েছে সেটা আমি আলোচনা করতে বসেছি। তাহলে চলো শুরু করা যাক। থার্ড যে প্রিলিউডটা রয়েছে সেটা লেখা হয়েছিল কিন্তু প্যারিসে বসে, মানে লেখক যখন প্যারিসে ছিলেন কবি, তখন তিনি এই কবিতাটা লিখেছিলেন, এই প্রিলিউডটা লিখেছিলেন। তাহলে কি আছে? You tossed a blanket from the bed. You lay upon your back and waited. You dozed, and was the night revealing the thousand sordid images? আলোচনা করবার আগে বলে রাখা দরকার, এইখানটাই আমরা দেখতে পাবো একটা মহিলার একটা পয়েন্ট অফ ভিউ থেকে তার যে সময়টা, সেই সময়টা মানে একটা রাত্রির সময়, সেই সময়টা আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা বলার চাইতে তার থেকে যদি আমরা বলি যে একজন প্রস্টিটিউট, তার একটা নজরিয়া থেকে এই যে প্যারাগ্রাফটা, এই যে স্ট্যান্জাটা, সেটা লেখা হয়েছে এই প্রিলিউডটা। ওকে, কেন সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। তাহলে দেখি এই মানেগুলো কি। ইউ টস দ্য ব্ল্যাঙ্কেট ফ্রম দ্য বেড, তো বেড থেকে একটা ব্ল্যাঙ্কেট, একটা হচ্ছে গিয়ে কম্বল, সেটা সে টস করছে। ইউ লে আপন ইউর ব্যাক, পিঠের ভরে ঘুমিয়ে রয়েছে চিত হয়ে। অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করছে কিসের জন্য? হয়তো তার কাস্টমারের জন্য। ইউ ডোজড, ডোজ মানে আধো ঘুমে থাকা, তো সে ডোজ করছে, মানে হালকা হালকা ঝিমোচ্ছে। অ্যান্ড ওয়াচ দ্য নাইট রিভিলিং, এবং সে কি দেখছে? ওয়াচ করছে, দেখছে দ্য নাইট রিভিলিং, নাইটটা, সেই রাত্রিটা কি রিভিল করছে, কি মানে সকলের সামনে তুলে ধরছে কি জিনিস না? দ্য থাউজেন্ড সর্ডিড ইমেজেস, সেই সমস্ত অত্যন্ত নোংরা যে ইমেজগুলো, ডার্টি, সর্ডিড মিনস ডার্টি, ফিলদি, এই যে সমস্ত ছবিগুলো তার মনের মধ্যে, মনের গহীনে যে সমস্ত ইয়েগুলো রয়েছে, মানে অন্তরে রয়েছে যে ছবিগুলো, যেগুলো সে হয়তো এক্সপেরিয়েন্স করেছে সেই মহিলা, সেইগুলো কিন্তু চোখের সামনে যেন ভেসে ভেসে উঠছে। মানে একজন যে প্রস্টিটিউট, সে স্বাভাবিক যে সাধারণ মহিলা হয় তার থেকে তাকে আরো বেশি কিন্তু ভয়ঙ্কর জিনিসের সম্মুখীন হতে হয়, তার অভিজ্ঞতার ঝুলি আরো বেশি ভয়ঙ্কর, তো সেইগুলো যেন তার চোখের সামনে ভেসে ভেসে আসছে। of which your soul was constituted, যেন তার আত্মাটাই যেন সেটা কনস্টিটিউটেড, বলছে যে তার আত্মাটা যেন সেগুলো নিয়ে তৈরি হয়েছে। মানে এত ভয়ঙ্কর তার এক্সপিরিয়েন্স গুলো, তার অভিজ্ঞতাগুলো, যে তার আত্মাটা যেন সেই অংশ হয়ে গিয়েছে। মানে আত্মাটাকে যদি পার্ট পার্ট করা যায়, তাহলে যেন বলতে পারি যে সেই আত্মার অংশগুলো যেন এই সমস্ত সর্ডিড ইমেজেস গুলো, এই সমস্ত ভয়ঙ্কর ইমেজগুলো নিয়েই যেন তার আত্মাটা, মানে তিনি যেন অভিজ্ঞতা সঞ্চয় করছেন না, অভিজ্ঞতাগুলো মিলে যেন তার আত্মাটা তৈরি হচ্ছে, এমন ভাবে কিন্তু। তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা পয়েন্ট আউট করতে হবে ভালো করে। দে ফ্লিকার্ড আগেইনস্ট দ্য সিলিং, ফ্লিকার করা মানে কাঁপা, কাঁপছে, যেমন করে শিখা, মানে প্রদীপের শিখা যেমন করে কাঁপে, তেমন করে যেন কাঁপছে কি না ইমেজগুলো সিলিং এর এগেনস্টে, মানে উপরের সিলিং এ, কারণ সে চিত হয়ে আছে, উপরে দেখছে, উপরে এরকম ভিশন তৈরি হচ্ছে। And when all the world came back and the light crept up between the shutters and you heard the sparrows in the gutters, এই যে এখানে কি বলা হচ্ছে? when all the world came back and the light crept up between the shutters, ওই শাটারের মধ্যে দিয়ে আলোটা ক্রিপ করছে। ক্রিপ কথাটা এখানটায় দেখো ইউজ করা হচ্ছে, আলো যখন আসবে সরাসরি ভাবে আসবে, আলোর তো আর ক্রিপিং এর কোনো ব্যাপার নেই, মানে সমস্ত কিছুতে একটা কি বলা যায়, একটা নোংরা ভাব, যেটা হচ্ছে গিয়ে বর্তমানে এই মডার্নিটি বা মডার্নাইজেশন বা মডার্ন এজের যে একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি, সেই জিনিসটাকে কিন্তু তিনি যেন এখানটাই প্রত্যেক ছত্রে ছত্রে তুলে ধরছেন। অ্যান্ড ইউ হার্ড দ্য স্প্যারোজ, স্প্যারো চড়াই পাখি, চড়াই পাখিকে কিন্তু লেচারির সাথে তুলনা করা যায়, মানে তার সিম্বলিজম অর্থে স্প্যারোকে কিন্তু লেচারি এর সিম্বল অর্থে কিন্তু ইউজ করা হয়। তো বলছে ইউ হার্ড দ্য স্প্যারোজ ইন দ্য গাটার্স, গাটারগুলোর থেকে স্প্যারো চড়াই পাখির চিরপিং শুনতে পাওয়া যাচ্ছে। ইউ হ্যাড সাচ এ ভিশন অফ দ্য স্ট্রিট অ্যাজ দ্য স্ট্রিট হার্ডলি আন্ডারস্ট্যান্ডস, মানে বলছে ইউ হ্যাড সাচ এ ভিশন অফ দ্য স্ট্রিট, সেই যে স্ট্রিট, সেই যে রাস্তা, সেই রাস্তাটার সম্বন্ধে তোমার ভিশনটা এমন যে সেই অ্যাজ দ্য স্ট্রিট হার্ডলি আন্ডারস্ট্যান্ড, স্ট্রিটই চিনতে পারছে না, মানে সেই রাস্তা যেন নিজের ছবি নিজে জানতে পারছে না, নিজেকে চিনতে পারছে না। মানে এখানটাই একটা কি বলবো,
অক্সিমোরন টাইপ ইউজ করা হলো, যে রাস্তা নিজেকে নিজে চিনতে পারছে না। কেন? কারণ এখানটাই সেই রাস্তা বলতে কিন্তু দুটো রাস্তা কখনোই এক নয়। একটা হচ্ছে গিয়ে সেই রাত্রিকালীন রাস্তা, একটা হচ্ছে দিনের রাস্তা। দিনের রাস্তার যে ছবি, সে রাত্রির রাস্তা সে কিন্তু বুঝতেও পারছে না। মানে আমরা সারাদিন মানে যা করে চলেছি, রাত্রিবেলা যে কি ঘটছে সেই মহিলার মনে বা মহিলার সাথে, সেই মহিলা সে যেন বুঝতে অবধি পারছে না যে এইরকম ভয়ঙ্কর রাস্তাটা দিনের বেলা যেমন প্রাণচঞ্চল থাকে বা দিনের বেলা এরকম থাকে, রাত্রেবেলা যে কি হতে পারে সেটা সে কিন্তু মানে রাস্তাও যেন চিনতে পারছে না নিজেকে, যে আমি এইরকম, আমি দিনের বেলা এরকম, রাত্রেবেলা এত ভয়ঙ্কর, সেই রকম সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। হার্ডলি আন্ডারস্ট্যান্ডস সিটিং অ্যালং দ্য বেডস এজ। এবার সে বসে রয়েছে কোথায় না, বেডস এজ, বেডের যে ধারটা, কিনারটা, সেই কিনারে। ওয়ার ইউ কার্ল দ্য পেপারস ফ্রম ইউর হেয়ার, সেখান থেকে সে তার কার্লড দ্য পেপারস ফ্রম ইউর হেয়ার, চুল থেকে পেপারগুলোকে কার্ল করছে, গোল 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 রাউন্ড রাউন্ড করছে। অর ক্ল্যাস্প দ্য ইয়েলো সোলস অফ ফিট ইন দ্য পামস অফ বোথ সয়েলড হ্যান্ডস, অথবা কি করছে, ক্ল্যাস্প করা মানে খামচে ধরা, দ্য ইয়েলো সোলস অফ ফিট, পায়ের যে সোলগুলো, পায়ের যে নিচের অংশটা সেটা হলুদ হলুদ হয়ে রয়েছে, সেই পায়ের অংশটাকে ধরছে। ইন দ্য পামস অফ বোথ সয়েলড হ্যান্ডস, মানে তার যে দুটো হাত, মানে কেউ একজন তার হাত দুটো, সয়েলড মানে ডার্টি অর্থে, নোংরা অর্থে, সেই দুটো হাত দিয়ে তার যে পা দুটোকে, সেই পা দুটোকে ধরছে। এবার আমি যে বইগুলো পড়েছি বা যে কবিতাটা যখন আমি ইয়ে করছিলাম বা ভালো করে যখন পড়ছিলাম, যে সমস্ত জায়গা থেকে পড়েছি, সেইখানটাই তেমনভাবে এই ব্যাপারটা কিন্তু লেখা নেই। কিন্তু আমার মনে হয়েছে, একটু তোমরা খারাপ ভাবলেও ভাবতেই পারো, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের সাথে একটা এক্সপিরিয়েন্স তো দরকার। ভেবে দেখো যে এই যে পা দুটোকে ধরছে, সেই পা দুটোকে কে ধরছে? নোংরা পা দুটোকে এই মহিলার, হয় তার কাস্টমার ধরছে একটা সেক্সুয়াল পজিশনের জন্য। তোমরা নিশ্চয়ই জানো, আমরা সকলে সাবালক, তো যখন এই যে মানে পায়ের পা দুটোকে ধরছে, নিশ্চয়ই একটা সেক্সুয়াল ইন্টারকোর্স করবার সময় হয়তো পা দুটোকে ধরার ব্যাপার আসছে, দুটো হাত দিয়ে, নোংরা দুটো হাত দিয়ে পা দুটোকে হয়তো ধরবার ব্যাপার আসছে। তো যাই হোক, এইখান থেকেই কিন্তু এই লাইনগুলোর মধ্যে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সে চিত হয়ে শুয়ে রয়েছে, আকাশের দিকে তাকিয়ে ভাবছে, অনেক রকম অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে। এগুলো দিয়েই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই যে মহিলার কথা বা এখানে যে ব্যক্তিটির কথা বলা হয়েছে, সেই হয়তো কোনো একজন প্রস্টিটিউট। ওকে, আমি ওই জন্যই বললাম যে পরবর্তীতে বুঝতে পারবো। এবার সেই ফোর্থ যে প্রিলিউড, সেইখানটাই এখানে কি দেখতে পাচ্ছি না, হিজ সোল স্ট্রেচ টাইট অ্যাক্রস দ্য স্কাইজ দ্যাট ফেড বিহাইন্ড আ সিটি ব্লক। তো হিজ সোল স্ট্রেচ টাইট অ্যাক্রস দ্য স্কাইস, এখানে হিজ সোল বলতে কার সোলের কথা বোঝানো হচ্ছে, কার আত্মার কথা বোঝানো হচ্ছে? না, এটা হতে পারে সেই যে শহরটা। একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা তো তোমরা জানোই, আমি বলেই ছিলাম প্রথমে, তবু আরেকবার মনে করিয়ে দিই। এটা তিনি কখন লিখেছিলেন? না, এটা তিনি যখন অন হিজ রিটার্ন ফ্রম আমেরিকা, তিনি যখন আমেরিকা থেকে ফেরত আসছিলেন, তখন তিনি এটা লিখেছিলেন। মানে হয়তো তিনি আমেরিকার কোনো একটা শহরের কথা এখানটায় তিনি আলোচনা করছেন বা তিনি দেখেছিলেন, সেটা নিয়েই তিনি হয়তো বর্ণনাটা করছেন বলতে পারি। শুধুমাত্র আমেরিকা বললে ভুল হবে, আমেরিকার সাথে সাথে আরও যে সমস্ত মডার্ন যে শহরগুলো ছিল সেই সময়কার, আমেরিকার বিভিন্ন শহরের পাশাপাশি লন্ডনেরও হতে পারে, সেগুলো একই রকম মোটামুটি। তো সেইটা নিয়েই কিন্তু তিনি লিখছেন, সেই মডার্ন একটা শহর, এলিয়েনেশন, একটা ডার্টি, ফিলনিনেস, এই সমস্ত ব্যাপার থাকবেই, স্বাভাবিকভাবে বুঝতেই পারছি। তো হিজ সোল, তার যে আত্মাটা, সেই শহরের আত্মা বলতে পারি, বা সেই শহরের হয়তো কুয়াশা মাখা সেই যে দিনটা, অবভিয়াসলি আমরা সেই সকাল থেকে আবার রাত্রের দিকে চলে এসেছি যেহেতু, তো কি হচ্ছে না, হিজ সোল স্ট্রেচ টাইট অ্যাক্রস দ্য স্কাইজ, সারা আকাশ জুড়ে যেন সেই আত্মাটা বিস্তৃত, মানে সেই কুয়াশাটা যেন সারা আকাশ জুড়ে যেন বিস্তৃত হয়ে রয়েছে। দ্যাট ফেড বিহাইন্ড আ সিটি ব্লক, যেটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, বিহাইন্ড আ সিটি ব্লক, একটা বড় বহুতল ইমারতের পেছনে হয়তো সূর্য ডুবে যাচ্ছে, সেই কারণে হয়তো কুয়াশাচ্ছন্ন একটা মনোক্রোম, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের মতন একটা দেখা যাচ্ছে, এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইগুলো কিন্তু সমস্ত ইমেজ, একটা মনে রাখতে হবে। অর ট্রাম্পলড বাই ইনসিস্টেন্ট ফিট, বা সেইটাকেই যেন ট্রাম্পল, পা দিয়ে মারিয়ে যাচ্ছে, কি না, বাই ইনসিস্টেন্ট ফিট, পদচারণা করে লোকজন যারা চলছে, পথ চলতি মানুষজন, তারা কনসিস্টেন্টলি হেঁটে 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 যেন সেই আত্মাটাকে যেন মারিয়ে দিচ্ছে। At 4 and 5 and 6 o'clock, দেখো
4টে 5টা 6টা 4টা 5টা 6টা মানে এই সময় যারা অফিস থেকে ফেরত আসে বা যারা ডেইলি লেবারার্স হয়, ডেইলি ওয়েজে যে সমস্ত লোকেরা কাজ করে সেই সমস্ত লোক হতে পারে, মিলের যে সমস্ত লোকজন তারা হয়তো কাজ থেকে ফেরত আসছে বা অফিস থেকে ফেরত আসছে, এইরকম লোকজন কিন্তু ফেরত আসছে এই 4টা 5টা 6টা। এখানে 4টা 5টা 6টা যেন একটা সুর অ্যাড করলো বলতে পারি আমরা, এক্সট্রা ভাবে যদি বলতে হয়। অ্যান্ড শর্ট স্কোয়ার ফিঙ্গার্স স্টাফিং পাইপস, তো এই সময় সেই শর্ট স্কোয়ার ফিঙ্গার্স ছোট ছোট আঙুলগুলো স্টাফিং পাইপস সেইগুলো সেই সমস্ত আঙুলগুলো মানে সেই সমস্ত ব্যক্তিগুলোর হাতে সিগারেট বা সিগার এই জাতীয় জিনিস কিন্তু তারা স্টাফ ধরে রয়েছে। অ্যান্ড ইভিনিং নিউজ পেপার, এবং বিকেলের খবরের কাগজ যেগুলো অত্যন্ত ভ্যাকান্ট, যার মধ্যে খবর কোনো কিছু নেই বলতে পারি। অ্যান্ড আইজ অ্যাসিওর্ড অফ সার্টেনটিজ, মানে সেই সমস্ত চোখগুলোতে, মানে এখানটায় সেই ব্যক্তিটার কথা বলা হচ্ছে, মানে এখানটায় যে আমরা লাইনটা কোথা থেকে শুরু করলাম, ওই যে হিজ সোল স্ট্রেচেড টাইট, এখান থেকে শুরু করে এই সমস্ত লোকগুলো যেগুলো বা যে সমস্ত লোকের হাতে পাইপস গুলো রয়েছে, অবভিয়াসলি পাইপ রয়েছে মানে তারা কিন্তু যে হচ্ছে গিয়ে গরিব গুরব মানুষ বা বলতে পারি আমরা সমাজে যে নিচু তলার লোকজন, তারা হয়তো না, মানে ফ্যাক্টরি থেকে ফেরত আসছে এরকম কিন্তু লোক হয়তো তারা হবেন না, তারা হয়তো বড় লোক সরলোক মানুষ, কারণ পাইপস নিয়েছে, সিগার নিয়ে আছে যখন, তার মানে তারা বড় লোক সরলোক মানুষই হবে। তাদের ধোঁয়ায় গোটাটা ভর্তি হয়ে গিয়েছে সিগারেট থেকে ছাড়া ধোঁয়াতে, তো তাদের হাতেই খবরের কাগজ রয়েছে, কারণ অন্যদের যারা নিচু তলার মানুষ তাদের খবরের কাগজ তেমন পড়বার সময় নেই। আর সেই সমস্ত লোকগুলোর চোখে কি রয়েছে, অ্যাসিওর্ড অফ সার্টেনটিজ রয়েছে, মানে তাদের চোখে যেন কোনো একটা কিছু হবে, কিছু একটা হতে পারে। তার মানে এখানটাতে কথাটা ভেবে দেখো, কিছু একটা হতে পারে, তার মানে কিছু হচ্ছে না। এই যে একটা আমেরিকান ড্রিম, এই 1929 নাগাদ যখন ওয়াল স্ট্রিটে ধসটা নেমেছিল, মানে সেই আমেরিকান ড্রিম যখন শ্যাটার্ড হয়ে গিয়েছিল, এটা তো আর একদিনে নামেনি ওয়াল স্ট্রিটের, তার আগে থেকে এই আমেরিকার যে পুঁজিবাদ সেটা ভাঙতে শুরু করেছিল। এই জিনিসগুলো মডার্নিজম, মানুষের একটা কি বলবো ধনতান্ত্রিকতার ফলে, পুঁজিবাদের ফলে মানুষের যে কি বলবো সম্পূর্ণ ভেঙে যায় আস্তে আস্তে, মানে মানুষ কতক্ষণ ভোগ করবে, করতে করতে একটা সময় কিন্তু আসে ভেঙে যায় সবকিছু, সেটার প্রতি নিস্পৃহ হয়ে পড়ে মানুষজন। তো সেটাই বলছে যে মানুষের চোখে একটা স্বপ্ন আছে, কিছু একটা হতে পারে, কিছু একটা হতে পারে, মানে সেইভাবে তারা মনটাকে যেন ওই যে এই হাওয়া দিয়ে ফুলিয়ে রাখ, কোনোভাবে যেন মনে না হয় যে তোর মনের মধ্যে ইয়েটা আত্মবিশ্বাস কমে গেছে, পারলে মানে ফুলিয়ে রাখ, বুকটা ফু দিয়ে ফুলিয়ে রাখ, অনেকটা সেই রকম টাইপের, যে তাদের চোখের মধ্যে যেন একটা আশা রয়েছে, তার মানে গোটাটা সমস্ত কিছু একটা নিরাশার মধ্যে রয়েছে। যে কারণ এই কথাটা কিন্তু পজিটিভ নয়, এই কথাটা কিন্তু নেগেটিভ অর্থে রয়েছে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তাদের চোখে একটা স্বপ্ন রয়েছে, তার মানে কি গোটাটা স্বপ্ন ভঙ্গের মধ্যে তারা রয়েছেন বলেই এই স্বপ্নটা, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো, ভুলে যেও না। দ্য কনসাইন্স অফ আ ব্ল্যাক এন্ড স্ট্রিট, এই যে একটা অন্ধকারাচ্ছন্ন ব্ল্যাক এন্ড স্ট্রিট, কুয়াশাতে মাখা পুরোপুরি একটা ফয়েল বলতে পারি, উপরে হয়তো প্রদীপ জ্বলছে, তার নিচে একটা অন্ধকার, সেই একদম পুরো ব্ল্যাক এন্ড একদম অন্ধকারাচ্ছন্ন একটা পুরো, এই অন্ধকার বলতে একটা ন্যাচারাল অন্ধকার সেটাও হতে পারে, রাত্রির অন্ধকার, আবার ব্ল্যাক বলতে এটা সিম্বল অর্থে ইউজ হতে পারে মডার্নিজমের যে ফলস্বরূপ যে শহরের সমস্ত কিছু কালো অন্ধকার হয়ে রয়েছে, সেই রকম একটা স্ট্রিট। তার কনসাইজটা যেটা ইমপেশেন্ট টু অ্যাজিউম দ্য ওয়ার্ল্ড, সেটা যেন উপরে উঠে আসতে চাইছে, সে যেন পৃথিবীকে অনুভব করতে চাইছে, অ্যাজিউম করতে চাইছে। তার মানে কি সেই যে একটা ব্ল্যাক এন্ড স্ট্রিটের যে একটা কনসাইন্স, সেটা তার যে একটা প্রজ্ঞা রয়েছে, তার যে একটা অন্তরাত্মা রয়েছে, সেটা যেন পৃথিবীর উপরে উঠে আসতে চাইছে, মানে সেটাকে যেন আমরা ক্রমাগত অন্ধকার দিকটাকে আমরা যেন পুঁতে রেখেছি, মাটির মধ্যে আমরা যেন পদদলিত করে রেখেছি, না আমরা আমাদের ভাঙার দিকটা কোনোভাবেই কাউকে দেখতে দেবো না, আমরা আমাদের সমস্ত কিছু, আমাদের স্বপ্নগুলো ভাঙা, আমাদের চারপাশ ভাঙা, আমাদের মন ভাঙা, তা কিন্তু আমরা সেটাকে দেখতে দেবো না। তার উপরে একটা খুব সুন্দর সুন্দর করে একটা চাদর বিছিয়ে রেখেছি, সুন্দর করে একটা টেবিল ক্লথ বিছিয়ে রেখেছি, যাতে ভেতরে ভাঙাটা কেউ না দেখতে পায়, কিন্তু সেই ভাঙাটা যেন বেরিয়ে আসতে চাইছে, সেটাকে যেন আমরা অবদমন করে রেখেছি। আই অ্যাম মুভড বাই ফ্যান্সিজ, এই যে দেখো আই অ্যাম, এখানে হঠাৎ করে লেখককে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সাবজেক্টিভ ওয়েতে, এতক্ষণ তিনি কিন্তু অবজেক্টিভ ওয়েতে তিনি বর্ণনা করছিলেন, এখন এই জায়গাটায় দেখতে পাবো আই অ্যাম মুভড বাই ফ্যান্সিজ দ্যাট আর কার্লড। তো
সেই যে এই সমস্ত ফ্যান্সিগুলো, এই সমস্ত ইমেজগুলো, ভিশনগুলো, এইগুলো যেন তার মনের মধ্যে গুটিয়ে টুটিয়ে ছিল, কার্লড অবস্থায় ছিল, দ্যাট আর কার্লড অ্যারাউন্ড দিস ইমেজেস। এই সমস্ত ইমেজগুলো, এই সমস্ত ভিশনগুলো চারপাশে যেন এই ধারণাগুলো, চিন্তাগুলো, এই ফ্যান্সিগুলো যেন আঁকড়ে ছিল, সেইগুলো যেন তার চারপাশে যেন বুনছিল আমার মনের মধ্যে, অ্যান্ড ক্লিং, সেগুলোকে খুব কাছ থেকে আঁকড়ে ধরেছিল। দ্য নোশন অফ সাম ইনফাইনাইটলি জেন্টল, ইনফাইনাইটলি সাফারিং থিং। বাহ, দ্য নোশন অফ সাম ইনফাইনাইটলি জেন্টল, ইনফাইনাইটলি সাফারিং থিং। ইনফাইনাইটলি মানে চিরকালীন, শাশ্বত, জেন্টল যেটা শাশ্বতভাবে অত্যন্ত কোমল, এবং ইনফাইনাইটলি সাফারিং, এবং শাশ্বতভাবেই সে সাফারিং, কষ্ট ভোগ করছে। কার তুলনা হতে পারে বলো দেখি এখানটায়? ঈশ্বর, গডের কথা বলা হচ্ছে, জেসাসের কথা হয়তো বলা হচ্ছে। তিনি যেমন মিক, তিনি যেমন জেন্টল, এবং তার সাথে সাথে তিনি সাফারিং, তিনি কিন্তু আমাদের কষ্টটা তিনি ভোগ করেছিলেন। মানে বাইবেল অনুযায়ী তিনি কিন্তু আমাদের কষ্টটা ভোগ করতে এসেছিলেন, আমাদের যে কষ্টটা তিনি কিন্তু সেটা ভোগ করেন। তো এখানে যেন জেসাসের একটা প্রসঙ্গ টেনে আনা হলো, দ্য নোশন অফ সাম ইনফাইনাইটলি জেন্টল, ইনফাইনাইটলি সাফারিং থিং। এই সমস্ত কিন্তু তার মাথাতে আসছে, লেখকের মাথায়, আমাদের কবির মাথায় আসছে। তো এইগুলো শুনে কি হচ্ছে না, ওয়াইপ ইউর হ্যান্ডস অ্যাক্রস ইউর মাউথ অ্যান্ড লাফ। তুমি হয়তো কি করবে, তুমি মুখটা মুছে নেবে, মুছে নিয়ে কি বলছিস বন্ধু, কোনো কিছু না, এই সমস্ত কিছু নেই, এই সমস্ত যত বেশি ভাববি তত বেশি আরো তোর মাথা বিকারগ্রস্ত হবে, এই সমস্ত ছাড়, কোনো কিছু না, দুনিয়া ঠিক নিজের মতন চলছে, দুনিয়াকে নিজের মতন চলতে দে, চল। মানে সাধারণত আমরা কি করি, আমাদের যে যখন ভাঙা দিকটা আমরা দেখি, আমরা ভয় পাই, আসলে আমরা সেদিকটাতে তাকাতে চাই না। ঠিক এই ব্যাপারটাকেই কিন্তু লেখক এখানটায় এই লাইনটার মাধ্যমে হ্যামার করলেন, হাতুড়ি বাড়ি মারলেন, বললেন যে ইউ ওয়াইপ ইউর হ্যান্ড অ্যাক্রস দ্য মাউথ, তুমি কি করো, মুখটা মুছে নাও, মুখ মুছে নিয়ে, মানে আমি সমস্ত কিছু থেকে হাত ঝেড়ে মুছে নিলাম, অ্যান্ড লাফ, হাসো, এই কিছু নেই, দুনিয়াতে কি আছে, ফালতু, দুনিয়া নিজের মতন চলতে থাকুক। কিন্তু না, সেটা করলে তো চলবে না, আমাকে ফেস করতে হবে। কিন্তু আমরা এতটাই দুর্বল যে আমরা সেইগুলোকে ফেস করতে অব্দি ভয় পাচ্ছি, মডার্ন মেনরা। দ্য ওয়ার্ল্ডস রিভলভ লাইক অ্যানসিয়েন্ট উইমেন গ্যাদারিং ফুয়েল ইন ভ্যাকেন্ট লটস। কিন্তু দুনিয়াটা কি করছে, দ্য ওয়ার্ল্ড রিভলভ, সেটা যেন চক্রাকারে চলতে আছে, একটা সাইকেলের কথা বলছেন, রিভলভের কথা বলছেন, লাইক অ্যানশিয়েন্ট উইমেন, সেই প্রাচীন কোনো মহিলা, সেই বৃদ্ধা কোনো মহিলা, যারা কি করে বেড়ায়, রাস্তাঘাটের আস্তাকুট থেকে নোংরা কুড়িয়ে বেড়ায়, ওই খবরের কাগজ কুড়িয়ে বেড়ায়, যে গ্যাদারিং ফুয়েল, সে হয়তো কাঠ, লকড়ি, এইগুলো কুড়িয়ে বেড়াচ্ছে ইন ভ্যাকেন্ট লটস, সেই ফাঁকা যে সমস্ত বিল্ডিংগুলো, বা ফাঁকা পরিত্যক্ত বাড়িগুলো, বা ফাঁকা যে সমস্ত ডাম্পিং গ্রাউন্ডস যেগুলো রয়েছে, সেখান থেকে সেই মহিলা হয়তো নোংরা আবর্জনা কুড়িয়ে বেড়াচ্ছে, ফুয়েল কুড়িয়ে বেড়াচ্ছে, সেই রকম একটা ভাবে সেইটা যেমন চলতে থাকে। আমরা যতই বলি না কেন, এখানে আমরা বলতেই পারি গরিবি হাটাও, গরিবি হাটাও, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ থেকে, যেটা সাধারণত মোটো হয় যারা রাজনীতিকদের, কিন্তু আদৌ কোনোদিনও গরিবি হটে না, গরিবি চলতেই থাকে। ঠিক তেমনি এখানে সেই মহিলার কথা হয়তো কবি তুলে ধরলেন, যে সেই মহিলা সে কি করছে, এখানটা একটা যেন ফেস দেওয়ার চেষ্টা করলেন, একটা মুখ দেওয়ার চেষ্টা করলেন, এই যে একটা ইউনিভার্সাল জিনিসকে একটা ইন্ডিভিজুয়াল তিনি পরিণত করলেন। তিনি কিন্তু কোথাও তেমন কারোর ফেস ইউজ করেননি। অন্য কবিতার ক্ষেত্রে প্রুফ্রগ বা যেখানটায় দেখছি একজন মানুষের বর্ণনা করছেন, সেই মানুষের মধ্যে তিনি ইউনিভার্সাল করছেন, এখানেও সেই ইউনিভার্সাল ব্যাপারটাকে যেন একটা ওই মহিলার মুখ দিলেন, একটা ইমেজ দিলেন আমরা বলতে পারি। ঠিক আছে, এর বেশি আর কোনো কিছু বলছি না এখানটাই। তো দ্য ওয়ার্ল্ড রিভলভস লাইক এনশিয়েন্ট উইমেন, সেই বয়স্ক কোনো মহিলার একটা রূপ দিয়ে তিনি যেন বোঝাতে চাইলেন সে কি করছে না, গ্যাদারিং ফুয়েল, সে যেন ফুয়েল কিছু গ্যাদার করছে, জমা করছে ইন ভ্যাকেন্ট লটস, সেই সমস্ত ডাস্টবিন থেকে। তো আশা করছি বুঝতে আর তেমন কোনো রকম অসুবিধা নেই। মানে সেই যে মডার্নিজম, সেই মডার্নিজমের যে কনসিকুয়েন্সেস, এবং সেই যে এলিয়েনেশন, একটা ডিসলিউশনমেন্ট, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু তিনি গোটা যে প্রিলিউডস, প্রত্যেকটা টুকরো টুকরো সবটি 4টা প্রিলিউডের মধ্যে তিনি কিন্তু তুলে ধরলেন। আশা রাখবো তোমাদের বুঝতে কিছুটা হলেও হেল্প হয়ে হবে। জানি আমি সময়ের মধ্যে শেষ করতে পারিনি, কিন্তু তোমাদের যারা ফিউচারে তোমরা পড়বে তাদের জন্য হয়তো বা হেল্পফুল হতে পারে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।